হ্যালো বন্ধুরা, সাধনের নিবেদন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাধন। আজকে আমরা আলোচনা করব বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প সম্পর্কে। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করুন, আর যারা পুরানো আছেন তারা লাইক করুন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প কি? এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প, যে প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে অসংগঠিত শ্রমিক যারা আছে, যারা দিন আনা দিন খাওয়া মজুর, তারা এমনিতে টাকা জমা করতে পারে না, তাই তাদের জন্য একটা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা। এই প্রকল্পটি নতুন নয়, প্রকল্পটি আগেও ছিল। প্রকল্পটি আগে সাসফাও নামে পরিচিত ছিল। সেখানে কি হতো, যিনি আবেদনকারী ছিলেন তিনি 25 টাকা জমা করতেন, আর সাথে সরকার 30 টাকা দিত। মোট 55 টাকা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে জমা হতো। সেই টাকা সুদ সহ একসাথে বেনিফিশিয়ারি 60 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে টাকাটা পেয়ে যাবে। এইটা এখন পশ্চিমবঙ্গ সরকার নতুন নিয়ম করেছে যে বেনিফিশিয়ারিকে কোনো টাকা দিতে হবে না। মোট 55 টাকাটা সম্পূর্ণটাই সরকার দেবে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে। সেই টাকা যখন বেনিফিশিয়ারির 60 বছর পূর্ণ হবে তখন সুদ সহ সেই টাকা বেনিফিশিয়ারি প্রভিডেন্ট ফান্ড হিসাবে পেয়ে যাবে। এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এই প্রকল্পের আওতায় থাকছে অসংগঠিত শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের একটা ব্যবস্থা, আর যারা নির্মাণ কাজে যুক্ত বা নির্মাণ কর্মী তাদের থাকছে একটা বিষয়, আর একটা যারা পরিবহনের সাথে যুক্ত যেসব শ্রমিক তাদের জন্য একটা ব্যবস্থা আছে। এই নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিক বা নির্মাণ কর্মী আর পরিবহনের সাথে যুক্ত শ্রমিক বা পরিবহন কর্মী, এদের দুজনের বিষয়টা আমি পরে একটা ভিডিও করে বলে দেবো বিষয়টা কি বা এদের কি কি পাওয়া যায়। আজকে আলোচনা করব অসংগঠিত শ্রমিক বা স্বনিযুক্ত পেশার সাথে যারা যুক্ত তাদের কি কি পাবে এই বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের মাধ্যমে। এই অসংগঠিত শ্রমিক আর স্বনিযুক্ত শ্রমিক এর তালিকাটা অনেকটা দীর্ঘ। প্রায় 50-এর বেশি পেশা আছে যেগুলোর সাথে যুক্ত থাকলে এই অসংগঠিত শ্রমিক বা স্বনিযুক্ত শ্রমিকের আওতায় পড়ে। সেগুলো তালিকা আমি আমার স্ক্রিনে ভেসে উঠছে, একটু দেখে নিন। আমি যদি বলে দিই তাহলে অনেক দেরি হয়ে যাবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আমি এই লিস্টটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন যে এই পেশার সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন তাহলে আপনি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আওতায় পড়বেন, তাহলে ফর্ম ফিল আপটা করে নেবেন। এই প্রকল্পে নাম নথিভুক্ত করালে আপনি কি কি সুবিধা পেতে পারেন সেগুলো আমি একবার বলে দিই। আপনি যখনই আপনার 60 বছর বয়স পূর্ণ হবে, আপনার জমাকৃত অর্থ যত টাকা আপনি জমা করেছেন বা সরকার যত টাকা জমা করে দিয়েছে সেই টাকা আপনি সুদ সহ এককালে ফেরত পাবেন। ভগবান না করুন আপনি যদি 60 বছর পূর্ণ হওয়ার আগে মারা যান, তাহলে আপনার যে নমিনি আছে সে এককালীন 50,000 টাকা পাবে, আর আপনার যে জমাকৃত টাকা সেইটা সুদ সহ ফেরত পাবে। আর যদি দুর্ঘটনার কারণে আপনার মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নমিনি এককালীন 2 লাখ টাকা পাবে, আর আপনার জমাকৃত অর্থ সুদ সহ ফেরত পাবে। আর যদি আপনার ফর্ম রেজিস্ট্রেশন হওয়ার পর কোনো দুর্ঘটনায় আপনি 40 বা তার বেশি শতাংশ বিকলাঙ্গ হয়ে যান, সেক্ষেত্রে আপনি এককালীন 50,000 টাকা অনুদান পাবেন। এই প্রকল্পের আওতায় আসার যোগ্যতা কি? এই যোগ্যতা হলো যে আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনার বয়স 18 থেকে 60-এর মধ্যে হতে হবে, আর আপনার মাসিক আয় 6,500 টাকার নিচে হতে হবে, তবেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম কোথায় পাবেন? ফর্ম পাবেন, আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি ফর্ম পাবেন আপনার ব্লক অফিসে ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস বা ন্যূনতম মজুরি পরিদর্শক এর অফিসে। ফর্ম পাবেন আপনার পঞ্চায়েত এলাকার এসএলওর কাছে বা কালেক্টিং এজেন্টের কাছে। যদি আপনি পৌর এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে আপনি ফর্ম পাবেন সহশ্রম কমিশনারের অফিসে, আপনার ওয়ার্ডের এসএলওর কাছে বা আপনার ওয়ার্ডের কালেক্টিভ এজেন্টের কাছে পাবেন। আর যদি এগুলো পেতে আপনার অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমি ফর্মটার পিডিএফ দিয়ে রাখছি, সেই পিডিএফটা ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে সেই ফর্ম ফিল আপ করে আপনারা যা যা ডকুমেন্ট সাথে লাগে সেগুলো দিয়ে আপনারা জমা করে দেবেন। এরপর হচ্ছে কি কি ডকুমেন্ট লাগে এই ফর্ম ফিল আপের সাথে সেটা বলে দিচ্ছি। যিনি আবেদন করবেন তার ভোটার কার্ড, আধার কার্ড আর ব্যাংকের পাসবুকের জেরক্স দিবেন, আর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন। আর আপনি যাকে
নমিনি মনোনীত করছেন তার ব্যাংক পাসবুকের জেরক্স কপি দিবেন আর একটা বয়সের প্রমাণপত্র দিবেন। এই কয়েকটি কাগজ দিয়ে আপনি ফর্মটা জমা করবেন। যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস বা ন্যূনতম মজুরি পরিদর্শকের অফিসে বা শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র বা LWFC সেন্টারে জমা করতে পারেন বা SLOর কাছে জমা করতে পারেন বা আপনার গ্রাম পঞ্চায়েতের কালেক্টিং এজেন্টের কাছে জমা করতে পারেন। আপনি যদি পৌর এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে সহ শ্রম কমিশনারের অফিসে জমা করতে পারেন, আপনার ওয়ার্ডের SLOর কাছে জমা করতে পারেন, আপনার ওয়ার্ডের কালেক্টিং এজেন্টের কাছে জমা করতে পারেন। এরপর ফর্ম ফিল আপটা কীভাবে করবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ফর্ম ফিল আপের আগে ফর্মটি একবার ভালো করে পড়ে নেবেন। দেখুন এখানে লেখা আছে নিদর্শন এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অংশ যথাযথভাবে পূরণ করতে হবে। অসম্পূর্ণরূপে পূরণ করা আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হতে পারে। অতএব ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করতে হবে, নাহলে ফর্মটা বাতিল হয়ে যাবে। যাই হোক, আমি বলে দিচ্ছি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। এই যে আবেদনপত্র নম্বর, এইখানে কিছু দেওয়ার দরকার নেই। এটা অফিসের ফর্মটা যখন জমা করবেন তখন অফিসাররা এইখানে নম্বরটা দিয়ে দেবে। এখানে আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে এখানে এই দরখাস্তটা অ্যাড্রেস করবেন মাননীয় নিবন্ধন আধিকারিক মহাশয়, ন্যূনতম মজুরি পরিদর্শক, আর তার নিচে লিখবেন আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের নাম। আর যদি আপনি পৌর এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে এখানে লিখবেন সহ শ্রম কমিশনার, আর নিচে আপনার পৌরসভার নাম লিখবেন। এই জায়গাতে আপনার একটা সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি চিটিয়ে দেবেন। এই যে এটা হচ্ছে প্রথম অংশ। এখানে কি চাইছে, 1 নম্বরে চাইছে আমার নাম, এখানে আপনার যা নাম সেটা এই জায়গায় বসাবেন। দ্বিতীয় নম্বর চাইছে পিতা বা স্বামীর নাম, এখানে আপনার পিতার নাম, বা আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে এখানে আপনার স্বামীর নাম লিখবেন। 3 নম্বরে চাইছে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। এখানে জানতে চাইছে যে আপনি BPL তালিকাভুক্ত কিনা, হ্যাঁ বা না, যাই হোক না কেন সেটা টিক দিবেন। যদি আপনি BPL তালিকাভুক্ত হন সেক্ষেত্রে BPL নাম্বারটা এই জায়গায় লিখে দিবেন। 4 নম্বরে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এইখানে লিখবেন। 5 নম্বরে ব্যাংক ও ব্যাংকের শাখার নাম এই জায়গায় লিখে দিবেন। আর 6 নম্বরে আবেদনকারীর স্থায়ী ঠিকানা, এখানে আপনার স্থায়ী ঠিকানা লিখে দিবেন। 7 নম্বরে আবেদনকারীর বর্তমান ঠিকানা, এখানে আপনার বর্তমান ঠিকানাটা লিখে দিবেন। 8 নম্বরের ক, এখানে আপনার ব্লক বা পৌরসভা যেখানের বাসিন্দা আপনি হন না কেন সেইটার নামটা লিখে দিবেন। খ, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা পৌরসভার বাসিন্দা হলে আপনার ওয়ার্ডের নাম্বার লিখে দিবেন এখানে। 9 নম্বর, এখানে লিঙ্গ, এখানে আপনার যা লিঙ্গ সেটা টিক দিয়ে দিবেন। 10 নম্বর বৈবাহিক অবস্থান, এক্ষেত্রে আপনার বৈবাহিক অবস্থান যেটা বটে সেটা আপনি টিক দিবেন। 11 নম্বর বর্ণ, এখানে আপনি যে জাতির অন্তর্ভুক্ত সেটা আপনি টিক দিয়ে দিবেন। 12 নম্বর ধর্ম, এখানে আপনার ধর্ম কি সেটা আপনি এখানে বসাবেন। 13 নম্বর জন্ম তারিখ, এখানে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। সেটা দিবেন প্রথমে দিন, তারপরে দিবেন মাস, তারপরে দিবেন বছর। আপনি যে জন্ম তারিখ দিলেন আর যে তারিখে ফর্ম জমা করছেন সেই দিন পর্যন্ত আপনার বয়স কত সেটা এখানে বসাবেন। 15 নম্বরে চাইছে আপনি যদি ভবিষ্যনিধি বা এবং বিবিধ সংস্থার আইন এর আওতাভুক্ত যদি থাকেন সেক্ষেত্রে এখানে টিক দিবেন, যদি না থাকেন তাহলে না করবেন। আপনি যদি ভবিষ্যনিধি এবং বিবিধ সংস্থান আইনে অন্তর্ভুক্ত থাকেন তাহলে তার PF নাম্বার বা ESI নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিবেন। 16 নম্বর চাইছে যে আপনি স্বনিযুক্ত শ্রমিক না অসংগঠিত শ্রমিক, আপনি তালিকা দেখে বুঝতে পারবেন, যেটা হবে সেটা টিক দিয়ে দিবেন। 16 ক, এখানে আপনার পেশা কি সেটা আপনি লিখে দিবেন। 16 খ, এখানে আপনি যে সংস্থায় কর্মরত সেখানের ঠিকানা দিবেন। 17 নম্বর, এখানে আপনি ঘোষণা দিবেন যে আপনার সমস্ত প্রকার উৎস থেকে আপনার আয় মাসিক আয় কত সেটা এখানে টাকাটা লিখে দিবেন। 18 নম্বরে এইটা
কিচ্ছু করার দরকার নেই, এটা আপনার একটা ঘোষণা। তারপরে নিচে এখানে আপনি সই করবেন। যদি সই না করতে পারেন সেখানে এখানে টিপ সই দিবেন। এই জায়গাতে স্থানের নাম দিবেন, নিচে আপনি তারিখ দিবেন। আমাদের প্রথম অংশ শেষ হয়ে গেল। এটা হলো আমাদের ফর্মের দ্বিতীয় অংশ। এখানে দিতে হবে যে আপনার উপর নির্ভরশীল পরিবারের সদস্যদের তালিকা। আপনার উপর নির্ভরশীল যতজন সদস্য আছে আপনার পরিবারে, তাদের নাম এখানে আপনি সিরিয়াল আকারে লিখে দিবেন। এখানে দিতে হবে আপনাকে, প্রথমে সিরিয়াল নাম্বার দিলেন, তারপরে তার নাম দিলেন, তারপরে তার সাথে আপনার সম্পর্ক কি সেটা দিলেন, তার লিঙ্গ দিলেন, তার বয়স দিলেন। সে যদি সাসফাও বা বিওসিডাব্লিউ বা ডাব্লিউবিটি ডাব্লিউএসএসএস এর আওতাভুক্ত হয়, তার নম্বরটা এখানে দিবেন। এখানে তার আধার নাম্বার দিবেন। এরকমভাবে আপনার পরিবারে যতজন আছে আপনার উপর নির্ভরশীল, তাদের তালিকাটা আপনি সিরিয়াল আকারে দিয়ে দিবেন। এখানে আবার আপনি সই বা টিপসই করবেন। এখানে স্থানের নাম দিবেন, এখানে আবার তারিখ দিবেন। এটা হলো ফর্মের তৃতীয় অংশ। এখানে আপনি নমিনি মনোনয়ন করতে পারেন। এখানে আপনি এক বা একাধিক নমিনি মনোনয়ন করতে পারেন। সেক্ষেত্রে যদি একাধিক করেন সেক্ষেত্রে এখানে আপনি তালিকা আকারে দিয়ে দিবেন। আর যদি একজনকে করেন সেক্ষেত্রে একজনের নামটা এখানে লিখে দিবেন। কি কি নমিনি দিতে হবে দেখুন। প্রথমে কর্মী সংখ্যা, তার কর্মী সংখ্যা দিলেন, তার নাম দিলেন, তার সাথে আপনার সম্পর্ক কি সেটা দিলেন, তার লিঙ্গ দিলেন, তার বয়স দিলেন। যদি একজনকে করেন নমিনি তাহলে সেক্ষেত্রে এখানে 100% হবে। যদি আবার দুজন বা তিনজন করেন সেক্ষেত্রে তার শতাংশটা ভাগ করে আপনি এখানে বসিয়ে দিবেন। নমিনির ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দিবেন এবং ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখে দিবেন। এখানে আবার আপনি সই করবেন বা টিপ সই দিবেন। এখানে স্থান লিখবেন, এখানে তারিখ লিখবেন। এটা হলো ফর্মের চতুর্থ অংশ। এখানে উল্লিখিত এই পদগুলির মধ্যে যে কোনো একজনের আপনার শংসাপত্রের প্রয়োজন হবে। এখানে দেখে নিন যে কার কার শংসাপত্র চলবে। যিনি আপনাকে শংসাপত্র দেবেন তিনি এখানে আপনার নাম লিখবেন, এখানে উনি স্বাক্ষর করবেন, এখানে ওনার সম্পূর্ণ নাম লিখবেন আর নিচে উনি ওনার সিলমোহর দিবেন। এইটা হলো ফর্মের পঞ্চম অংশ। এখানে দেখুন লেখা আছে যে এইটা শুধুমাত্র নির্মাণকর্মী ও পরিবহন শ্রমিকদের জন্য। এইটা সম্বন্ধে আমি বিশেষ কিছু এখন বলছি না, কেন না এ নির্মাণকর্মী বা পরিবহন শ্রমিকদের ভিডিও আলাদা করে আমি বানিয়ে দেব, সেখানে আমি বিস্তারিত এই ব্যাপারে বলে দেব। আপনি যদি নির্মাণকর্মী বা পরিবহন শ্রমিক না হন সেক্ষেত্রে এখানে কিচ্ছু করার দরকার নেই। এইটা হলো রসিদ। এখানে যিনি আপনার ফর্মটা জমা নেবেন উনি এই পুরো ফরম্যাটটা ফিল আপ করে আপনাকে রসিদ হিসাবে দিয়ে দেবেন। বাস যেমনভাবে বললাম ফর্মটা সেরকমভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে আপনারা ফর্মটার সাথে যা ডকুমেন্ট বলেছি তাও আরেকবার বলে দিচ্ছি। যিনি আবেদন করবেন ওনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের জেরক্স, 1 কপি ছবি এবং নমিনির ব্যাংক পাসবুকের জেরক্স আর একটা জন্মের প্রমাণপত্র জেরক্স দিয়ে ফর্মটা জমা করবেন। জমা করবেন কোথায়? যদি আপনি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি ফর্মটা জমা করবেন আপনার ব্লক অফিসের ন্যূনতম মজুরি পরিদর্শক বা IMW ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেসের অফিসে বা শ্রমিক কল্যাণ সহায়তা কেন্দ্র বা LWFC সেন্টারে বা আপনার SLOর কাছে বা আপনার গ্রাম পঞ্চায়েতের কালেক্টিং এজেন্টের কাছে। যদি আপনি পৌর এলাকার বাসিন্দা হন সেক্ষেত্রে আপনি ফর্মটা জমা করবেন সহজ শ্রম কমিশনারের অফিসে বা আপনার SLOর কাছে বা আপনার ওয়ার্ডের কালেক্টিং এজেন্টের কাছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে ভবিষ্যতে যখনই আমি কোনো এমনি ইনফরমেটিভ ভিডিও আপলোড করি সর্বপ্রথম নোটিফিকেশন যেন আপনার মোবাইলেই যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।